খুব শীঘ্রই বিভাজিত হতে চলেছে পাকিস্তান। পাকিস্তান ভেঙে কি এবার তিনটি পৃথক দেশ তৈরি হবে? দেশটির ভেতরে অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয় এবং প্রশাসনিক ব্যর্থতা দেশের মানুষকেই করে তুলছে বিদ্রোহী। আর্থিক অনটন আর কর্মসংস্থানের অভাব পাকিস্তানের তরুণ প্রজন্মকে করে তুলছে অপরাধী। মানব শরীরের প্লাসেন্টা পাচার কিংবা বিদেশি নারীদের গণধর্ষণ কি তারই ইঙ্গিত দিচ্ছে? বালোচ বাহিনীর আক্রমণ আর পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধিতা দ্বিখণ্ডিত করতে চলেছে দেশটিকে। গুরুদ্বারার পর এবার আক্রমণের শিকার তক্ষশিলা। পরিস্থিতির দিক থেকে নজর ঘোরাতেই কি লাগাতার সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালাচ্ছে ওই পাকিস্তান? সামরিক ব্যর্থতা, আন্তর্জাতিক কেলেঙ্কারির অপরাধের অন্ধকার জগৎ আর নিজেদের দীর্ঘদিনের ছায়াযুদ্ধের নীতি বিশ্বের দরবারে ওই পাকিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবেই প্রমাণ করছে। ভারত বিরোধিতায় শান দিতে গিয়ে জঙ্গিবাদকে গুরুত্ব দিয়ে এবার কি নিজেরাই চোরাবালিতে তলিয়ে যাচ্ছে ওই পাকিস্তান? প্রতিবেশী দেশটিতে এই সমস্ত কিছু যা ঘটছে তা আসলে কি ভারতের সুকৌশল কূটনীতির ফলাফল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পাকিস্তানের যা অবস্থা তাতে অনেকেই প্রশ্ন তুলছেন যে এবার কি পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হতে চলেছে? কারণ যত দিন যাচ্ছে ততই পাকিস্তান ক্রমশ তলিয়ে যাচ্ছে একেবারে সংকটের চক্রব্যূহে। জানেন কি, মানব দেহের প্লাসেন্টা পাচারের অভিযোগ উঠছে এখন ওই পাকিস্তানের বিরুদ্ধে। জানলে অবাক হবেন যে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি সম্প্রতি ইসলামাবাদে একটি আন্তর্জাতিক মানব প্লাসেন্টা চোরাচালান চক্রের সন্ধান পেয়েছে। হাসপাতাল থেকে অবৈধভাবে নবজাতকের প্লাসেন্টা সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের পর বিদেশে পাচার করাই ছিল এই চক্রের কাজ। ইতিমধ্যেই ইসলামাবাদের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে 500 কেজি প্লাসেন্টা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ইসলামাবাদ বিমানবন্দর থেকে ভিয়েতনামে পাচারের সময় আরও প্রায় 100 কেজি টিস্যুও উদ্ধার করেছে পাক পুলিশ। এই ঘটনায় 3 জন চীনা নাগরিক সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে এই অপরাধ চক্রটি প্রথমে এগুলোকে ভেড়ার প্লাসেন্টা বলে দাবি করেছিল, কিন্তু পরবর্তীতে এফআইএর কঠোর জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে ওগুলো আসলে পাকিস্তানের বিভিন্ন হাসপাতাল থেকে অবৈধভাবে সংগ্রহ করা মানুষের প্লাসেন্টা। আবার আইনি জটিলতা এবং কাস্টমসের চোখ ফাঁকি দিতে এই আন্তর্জাতিক অপরাধ চক্রটি শুকনো এবং প্রক্রিয়াজাত করা মানব প্লাসেন্টার প্যাকেটগুলোর গায়ে সি প্লাসেন্টা, যা মূলত ভেড়ার প্লাসেন্টা বোঝাতে ব্যবহার হয়, সেই লেবেল এবং ব্র্যান্ড নেম ব্যবহার করেছিল। পাকিস্তানের তদন্তকারী সংস্থা ইতিমধ্যে এর নমুনা পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ফরেনসিক এবং ল্যাব পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখুন, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী প্লাসেন্টা হলো একটি মারাত্মক সংক্রামক চিকিৎসা বর্জ্য। সরকারি নিয়ম অনুযায়ী সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো নির্দিষ্ট এবং অনুমোদিত বর্জ্য কোম্পানির মাধ্যমে কঠোরভাবে পুড়িয়ে বা ধ্বংস করতে বাধ্য। এদিকে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির বড় বড় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো থেকে প্রতি মাসে প্রায় 200 কেজি এই মানব প্লাসেন্টা স্রেফ গায়েব হয়ে যাচ্ছিল, অথচ হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো তদারকি দল তার টেরই পায়নি। এমনটাও কি সম্ভব? জানা যাচ্ছে এই চক্রটি ওই হাসপাতালের একদম নিচু স্তরের কর্মীদের মাত্র 800 পাকিস্তানি রুপি দিয়ে এক একটি ওই প্লাসেন্টা কিনত। আবার ইসলামাবাদের অত্যন্ত অভিজাত এলাকা F7 এবং E11 সেক্টরের আবাসিক বাড়িগুলোর ভেতরে চক্রটি বড় বড় ড্রায়ার, ট্রে এবং প্রক্রিয়াজাতকরণের প্ল্যান পর্যন্ত বসিয়ে দিয়েছিল। একটি সুরক্ষিত রাজধানী শহরে আবাসিক এলাকায় মানুষের অঙ্গ বা টিস্যু এনে রোদে শুকানো হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে বিদেশি নাগরিকরা কারখানা চালাচ্ছে, অথচ স্থানীয় প্রশাসন বা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এ ব্যাপারে কোনো আগাম তথ্য নেই। এটা সম্ভব কখনো? প্রশ্ন কিন্তু উঠছেই।
আর এভাবেই ওই পাকিস্তান সরকারের দুর্নীতির সুযোগ নিয়ে এই চক্রটি প্রতি মাসে প্রায় 200 কেজি মানব বর্জ্য ওই বিদেশে চোরাচালান করতে পেরেছিল বলেই জানা যাচ্ছে। এর মানে হলো এই অপরাধের শেকড় একেবারে পাকিস্তানের বড় বড় হাসপাতাল, বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের দুর্নীতি পর্যন্তও কিন্তু ছড়িয়ে রয়েছে, যা একটি দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্য অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। কারণ সংক্ষেপে বলতে গেলে এটি কেবলমাত্র একটি সাধারণ চুরি বা চোরাচালান কিন্তু নয়, এটি আইন অমান্য, মানুষের স্বাস্থ্যের ক্ষতি সাধন এবং আন্তর্জাতিক জালিয়াতি, চরম নৈতিক অবক্ষয়ের একটি সমষ্টিগত বড় অপরাধও বটে। আর যখন এই ঘৃণ্য অপরাধের খবরে তোলপাড় গোটা বিশ্ব, তখন আবার খোদ পাক উপপ্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে বিদেশি নারীদের গণধর্ষণের অভিযোগ উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এর আগে এই এডিটরস ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এখন সামনে এসেছে তারই নাতি মোহাম্মদ রেজা দার এবং তার সহযোগীদের বিরুদ্ধে 2 বিদেশি নারীকে অপহরণ এবং গণধর্ষণ এবং তারপর মুক্তিপণ দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতিত 2 নারী বিদেশি নাগরিকদের মধ্যে একজন নেদারল্যান্ডস এবং অন্যজন ভেনিজুয়েলার বাসিন্দা। নির্যাতিতারা পাক পুলিশকে জানিয়েছে 2025 সালের অক্টোবরে সিঙ্গাপুরে একটি ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সূত্রে ইশাক দারের নাতি মোহাম্মদ রেজা দারের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল। পরবর্তীতে রেজা দার তাদের ব্যবসায়িক অংশীদার হিসেবে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান এবং নিজেই তাদের বিজনেস ভিসার ব্যবস্থা করে দেন। এরপর চলতি বছরের 29শে জুন ওই 2 নারী লাহোর বিমানবন্দরে পৌঁছান। আর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই ওই রেজা দার এবং তার সহযোগীরা তাদের অস্ত্রের মুখে একেবারে অপহরণ করে লাহোরের একটি নির্জন বাড়িতে নিয়ে যায় এবং সেখানে 5 জন মিলে তাদের ওপর পাশবিক যৌন নির্যাতন এবং গণধর্ষণ চালায় বলেই অভিযোগ। আরও অভিযোগ, অপরাধীরা ধর্ষণের সময় গোপনে ভিডিও রেকর্ড করে এবং তা দিয়ে ওই নির্যাতিতাদের ব্ল্যাকমেলও করতে শুরু করে। শুধু তাই নয়, তাদের আটকে রেখে 15 লক্ষ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাদের মেরে ফেলার বা শারীরিক অঙ্গ বিক্রি করে দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে নির্যাতিতাদের একজন কোনো ক্রমে তার বাবার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। তার বাবা তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক মাধ্যমে লাহোর পুলিশকে গোটা বিষয়টি জানালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই 2 নারীকে উদ্ধার করে। ইতিমধ্যেই প্রধান আসামি মোহাম্মদ রেজা দার, হাসান রেজা, সিকান্দার খান এবং সাজিদ আলীর নামে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5ম আসামিকে ধরার জন্য লাহোর পুলিশ অভিযান চালাচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে গোটা ঘটনায় অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হতে পারে, কারণ প্রধান আসামির দাদু যেখানে খোদ পাক উপপ্রধানমন্ত্রী, সেখানে তো এটা ঘটা খুব স্বাভাবিক। অতীতেও পাকিস্তানে বড় বড় রাজনৈতিক পরিবারের সন্তানদের অপরাধ ধামাচাপা দেওয়ার অজস্র নজির রয়েছে। আর এই সমস্ত ঘটনায় বিশ্বের দরবারে ওই পাকিস্তানের মুখ পুড়ছে, সঙ্গে সে দেশের আইন শৃঙ্খলা এবং প্রশাসনের ভয়াবহ সংকট ফের একবার সামনে চলে আসছে তা বলাই যায়। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের অর্থনৈতিক দেউলিয়া দশা, প্রশাসনিক ধস এবং নৈতিক অবক্ষয় যে দেশটির যুব সমাজ এবং অপরাধ জগতের ওপর একটি গভীর এবং বিপজ্জনক প্রভাব ফেলছে তা স্পষ্ট। পাকিস্তানে মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের চরম অভাব তরুণ প্রজন্মকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বৈধ উপায়ে উপার্জনের পথ প্রায় বন্ধ। অনেকেই দ্রুত বড়লোক হবার জন্য চরম অপরাধের পথ তাই বেছে নিচ্ছে। আর যখন কোনো দেশের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, অপরাধীরা মনে করে যে টাকা বা ক্ষমতার জোরে পার পেয়ে যাওয়া সম্ভব, তখন অপরাধের মাত্রা এবং ধরন দুটোই কিন্তু ভয়ঙ্কর রূপ নেয়। উপপ্রধানমন্ত্রীর নাতি এবং তার সহযোগীদের দ্বারা বিদেশি নারীদের অপহরণ, গণধর্ষণ এবং 15 লক্ষ ডলার মুক্তিপণ দাবির ঘটনাটি কেবলমাত্র সাধারণ অপরাধ নয়, এটি মূলত ক্ষমতার দম্ভ এবং চরম প্রশাসনিক ব্যর্থতার একটা প্রতীক। আর রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা যখন নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে, তখন তারা এই ধরনের দুঃসাহসিক এবং পৈশাচিক অপরাধ করতে দ্বিধাবোধ করে না। এই ঘটনা তারই প্রমাণ দিচ্ছে।
এই আবহে প্রশ্ন উঠছে, বালোচ বাহিনীর আক্রমণ আর পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধিতা এবার কি তবে দ্বিখণ্ডিত করতে চলেছে গোটা দেশটাকে? গুরুদুয়ারার পর এবার আক্রমণের শিকার তক্ষশিলা। পরিস্থিতির দিক থেকে নজর ঘোরাতেই কি লাগাতার এই সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে এখন পাকিস্তান? ভারত বিরোধিতায় জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার মাসুল দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের অন্দরেই বহুকাল ধরে জ্বলছে বালোচ বিদ্রোহের আগুন। ফের একবার পাকিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেলা গোয়াদরের জীবনের পানওয়ান এলাকায় অবস্থিত পাকিস্তান কোস্টগার্ড ক্যাম্পে ফিদায়ে বা আত্মঘাতী হামলা চালিয়েছে ওই বালোচরা। গত শুক্রবার ঠিক সন্ধে 6:32 নাগাদ এই হামলা চালানো হয় বলেই জানা যাচ্ছে। বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেড এই অপারেশনটি পরিচালনা করেছে বলেই জানা যাচ্ছে। বালুচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে আত্মঘাতী হামলাকারীর নাম আতাউল্লাহ বালোচ ওরফে আজমাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই আত্মঘাতী হামলা চালানো হলো জানেন কি তা? যা জানা যাচ্ছে তাতে এই আতাউল্লাহ বালোচ বিস্ফোরক ঠাসা একটি বিশাল মাজদা ট্রাক চালিয়ে সরাসরি ওই পাকিস্তান কোস্টগার্ড ক্যাম্পের মূল ফটক এবং দেওয়ালে সজোরে ধাক্কা মারে। আর এর ফলে এক বিধ্বংসী বিস্ফোরণ ঘটে এবং শক্তিশালী ক্যাম্পটির একটি বড় অংশ মুহূর্তের মধ্যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। আর বিস্ফোরণের রেশ কাটার আগেই বিএলের বিশেষ ট্যাকটিক্যাল উইং ফতে স্কোয়াড চারিদিক থেকে ক্যাম্পটিকে ঘিরে ফেলে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সরাসরি ভেতরে ঢুকে পড়ে। তারা বেঁচে যাওয়া ওই পাকিস্তানি জওয়ানদের লক্ষ্য করে খুব কাছ থেকেই লাগাতার গুলি চালাতে শুরু করে। বিএলের মুখপাত্র জিয়ান্দ বালোচ এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই সম্মিলিত হামলায় পাকিস্তান কোস্টগার্ডের 30 জনেরও বেশি জওয়ান নিহত হয়েছে, কয়েক ডজন গুরুতর আহত হয়েছে। তবে ক্যাম্পের ধ্বংসস্তূপের নিচে আরও অনেক জওয়ান চাপা পড়ে থাকায় এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করা হয়েছে। যদিও পাকিস্তান সরকার বা দেশটির সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট সংখ্যাও প্রকাশ করেনি, কারণ এটা যে তাদের ব্যর্থতা তা একেবারে স্পষ্ট। আর ঠিক এই আবহে পাক অধিকৃত কাশ্মীরে আবার জারি থাকা তীব্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে সেখানকার শীর্ষ নেতারা খোদ ওই পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসবাদের একেবারে মুখোশ জনসমক্ষে খুলে দিয়েছে। খোদ পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ আজ গর্জে উঠে বলছেন যে কাশ্মীরিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আসলে পাক সেনাবাহিনী। বিক্ষোভ সমাবেশ থেকে জ্যাক নেতা সর্দার আমান খান সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর ভণ্ডামির তীব্র সমালোচনা করে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী একসময় কাশ্মীরিদের হাতে বন্দুক এবং গোলাবারুদ তুলে দিয়েছিল ওই ভারতের জম্মু কাশ্মীরে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। আর আজ তারাই আমাদের সন্ত্রাসী বা জঙ্গি বলার ধৃষ্টতা দেখাচ্ছে। আর এই বিস্ফোরক বক্তব্যের পর সমবেত হাজার হাজার সাধারণ মানুষ তুমুল করতালির মধ্যে দিয়ে তাকে সমর্থনও জানিয়েছে। এমনকি সর্দার আমান খান প্রমাণসহ জনসমক্ষে জানিয়েছেন, পাকিস্তানের পোষ্য জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ খাস শহরের বুকে যখন AK-47 এবং তলোয়ার নিয়ে সশস্ত্র মিছিল বা র্যালি করছিল, তখন রাওয়ালা কোর্টের ডেপুটি কমিশনার নিজে সেই জঙ্গি মিছিলের অনুমতি দিয়েছিলেন, তাদের পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করেছিলেন। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সর্দার আমান খানের এই বক্তব্য ভারতের দীর্ঘদিনের সেই দাবিকেই আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করে দিল যে পাকিস্তানি সীমান্ত পারের সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যুক্ত। তারা এই কাশ্মীরে অস্ত্র সরবরাহ করে। এতদিন যা গোপনে চলতো, আজ পাক অধিকৃত কাশ্মীরের ঘরের মানুষই তা একেবারে ক্যামেরার সামনে স্বীকার করছেন। ফলে এখন আর ওই পাকিস্তান সরকারের কাছে সাফাই দেওয়ার কোনো রকম জায়গা নেই। এই আবহে প্রশ্ন উঠছে, বালোচ বাহিনীর আক্রমণ আর পাক অধিকৃত কাশ্মীরের পাকিস্তান বিরোধিতা দ্বিখণ্ডিত করতে চলেছে পাকিস্তানকে। পাকিস্তান কি হাতছাড়া হতে চলেছে শেহবাজ শরীফ আর আসিম মুনিরদের? দেখুন, গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোর বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যখন বিশ্বমঞ্চে নিজেকে একজন বড় কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে দেখাতে চাইছেন, তখন তার ঘরের ভেতর পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাচ্ছে।
গোয়াদারে কোস্টগার্ড ক্যাম্পে বিএলের সফল আত্মঘাতী হামলা প্রমাণ করে যে পাকিস্তান নিজের ভূখণ্ডই সামলাতে পারছে না। তাছাড়া বিশ্লেষণে আরও উঠে এসেছে যে পাকিস্তান এতদিন কাশ্মীরকে ভূরাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করত, আর এখন এই পিওকের নেতারাই পাকিস্তানের কাশ্মীর এজেন্ডা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক মিডিয়াগুলোর মতে এই ঘটনাক্রম পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টের জন্য একটি বিরাট বড় কূটনৈতিক বিপর্যয়। আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে যে পাকিস্তান ডার্টি মানি এবং সন্ত্রাসবাদের টাকা দেওয়া বন্ধ করার যে দাবি বিশ্বমঞ্চে করে আসছিল তা সম্পূর্ণ ছিল ভুয়ো বা মিথ্যে। পিওকের মাটিতে জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের অস্ত্র নিয়ে প্রকাশ্য মিছিল এবং নেতাদের স্বীকারোক্তি প্রমাণ করে যে পাকিস্তান এখনও সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য। এর ফলে পাকিস্তানের উপর পুনরায় আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা বা নজরদারির চাপ কিন্তু তৈরি হচ্ছে। বিশ্বমঞ্চে পাকিস্তান যে একটি সন্ত্রাসবাদের স্পন্সর্ড রাষ্ট্র তা প্রমাণ করার জন্য ভারতকে এখন আর বাড়তি গোয়েন্দা তথ্য দিতে হচ্ছে না, পাকিস্তানের নাগরিকরাই তা গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিচ্ছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান এবার সবচেয়ে বড় এবং গভীরতম অস্তিত্ব সংকটের মুখোমুখি। কারণ একদিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর বেলুচিস্তানকে পাকিস্তান কেবল শোষণ করেছে, যার ফলে সেখানকার ক্ষোভ এখন স্বাধীন বালুচিস্তান গঠনের এক দফা দাবিতে রূপ নিয়েছে। অন্যদিকে আটা, বিদ্যুৎ, মৌলিক অধিকারের দাবিতে শুরু হওয়া পাক অধিকৃত কাশ্মীরের আন্দোলন এখন পাকিস্তান থেকে সম্পূর্ণ স্বাধীনতার আন্দোলনের রূপ নিয়েছে। আর একটি দেশ তখনই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে পারে যখন তার অর্থনৈতিক এবং সামরিক শক্তি অক্ষুণ্ণ থাকে। পাকিস্তানের বর্তমান অবস্থা সম্পূর্ণ উল্টো। একে তো পাকিস্তানের কোষাগারে ভারেমা ভবানী অবস্থা, বিদেশি ঋণের ওপর ভর করে গোটা দেশটা চলছে, তার উপর আবার পাক সেনাবাহিনীর একই সঙ্গে খাইবার পাখতুনখোয়া টিটিপি, বেলুচিস্তানে বিএলএ এবং পাক অধিকৃত কাশ্মীরে গণ আন্দোলনের মুখোমুখি। একই সঙ্গে এতগুলো ফ্রন্টে লড়াই করার আর্থিক এবং সামরিক সক্ষমতা পাকিস্তানের এখন আর কিন্তু নেই। ভারতকে দুর্বল করতে গিয়ে পাকিস্তান যে সন্ত্রাসবাদ এবং জেহাদি সংস্কৃতিকে রাষ্ট্রীয় নীতি হিসেবে তৈরি করেছিল, ব্যবহার করেছিল, আজ তা তাদের নিজেদেরই গ্রাস করে নিচ্ছে। অন্যদিকে বালুচিস্তানে চীনের $1 বিলিয়ন প্রকল্প সিপ্যাক এবং গোয়াদার বন্দরকে লক্ষ্য করে বালোচ বাহিনী লাগাতার হামলা চালাচ্ছে। পাকিস্তান যদি তার নিজের সেনা ক্যাম্পই রক্ষা করতে না পারে তবে তারা চীনা নাগরিকদের কিভাবে নিরাপত্তা দেবে? এই প্রশ্নে চীনও কিন্তু এখন ওই ইসলামাবাদের ওপর বেশ অসন্তুষ্ট। এখন চীন যদি অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয় তবে ওই পাকিস্তানের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়তে কয়েক সপ্তাহ সময় লাগবে। কারণ চীন হলো পাকিস্তানের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা। প্রতি বছর পাকিস্তান তাদের পুরনো ঋণ শোধ করতে চীনের কাছ থেকে নতুন করে আর্থিক সাহায্য নেয়। ফলে চীন হাত গুটিয়ে নিলে পাকিস্তানের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা কিন্তু প্রবল। এই আবহে সামগ্রিক পরিস্থিতির দিক থেকে নজর ঘোরাতেই লাগাতার সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালাচ্ছে এখন ওই পাকিস্তান। কারণ এবার তক্ষশিলা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অনুমোদনহীন নির্মাণ কাজের অভিযোগে ইউনেস্কোর তোপের মুখে পড়েছে ওই পাকিস্তান। ইউনেস্কোর নির্দেশ অবিলম্বে সব নির্মাণ কাজ বন্ধ করে ঐতিহ্যস্থলটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ইউনেস্কোর মতে তক্ষশিলার ঐতিহাসিক অকৃত্রিমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে ওই পাকিস্তান। অন্যথায় তক্ষশিলাকে ইউনেস্কোর ডেঞ্জার লিস্টের অন্তর্ভুক্ত করা হতে পারে, এমনকি ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদাও বাতিল করা হতে পারে। আর এমনটা ঘটলে আন্তর্জাতিক মঞ্চে ওই পাকিস্তানের সাংস্কৃতিক এবং পর্যটন ভাবমূর্তিটাও একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সব মিলিয়ে মরা পাকিস্তানের ওপর এখন যেন চারিপাশ থেকেই খাড়ার ঘা পড়ছে। এই অবস্থায় কিভাবে সন্ত্রাসে মদতদাতা দেশটি অস্তিত্ব টিকিয়ে থাকে বা রাখতে পারে সেটাই এখন দেখার। আর সঙ্গে এটাও দেখার যে পাক অধিকৃত কাশ্মীর ফের নিজের স্থানে অর্থাৎ ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিনা। আজ এ পর্যন্তই, নমস্কার।